আমরা ক্যাম্পাসে আসার পর আমাদের সাদেক কাইম ভাই সহ যখন হাঁটছিলাম, উনি আমাকে বলছেন, ভাই ক্যাম্পাসটা খুব সুন্দর, ওনার খুব পছন্দ হয়েছে ক্যাম্পাস। তা আমি বললাম যে তাহলে আপনি ডাকসু ছেড়ে দিয়ে চাইলে ক্যাম্পাসে চলে আসতে পারেন। তো ভাই সম্মত হয়েছেন, ইনশাল্লাহ ডাকসুকে গড়ে ইনশাল্লাহ ডাকসুতেও তিনি আসবেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওনার পদচারণা মুখরিত হবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। একজন প্রশ্ন করেছেন, শিবির শিক্ষার্থীদের পড়াশোনা এবং ভবিষ্যৎ কর্মজীবনে কিভাবে অবদান রাখে। দেখুন, ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে একজন শিক্ষার্থীকে তার একাডেমিক জায়গা থেকে সাউন্ড করে গড়ে তোলা, তার নৈতিক জায়গা থেকে তাকে সাউন্ড করে গড়ে তোলা, পাশাপাশি দেশ এবং জাতির জন্য তিনি যে ভূমিকা রাখবেন, তার সেই ক্যারিয়ার গড়ার জন্য যে দক্ষতা প্রয়োজন, যোগ্যতা প্রয়োজন, এই সব কিছুর একটা হলিস্টিক প্রোগ্রামের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবির আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই কাজগুলো করে আসছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের এই জমিনে ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং এই সমাজের প্রত্যেক মানুষ তার অধিকার ভোগ করবে, অধিকারগুলো সঠিকভাবে তিনি অর্জন করতে পারবেন, ভোগ করতে পারবেন। কিন্তু সমস্যাটা যেখানে, সেটা হলো এই ন্যায় এবং ইনসাফ আপনা আপনি প্রতিষ্ঠিত হয় না। এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নবী আলাইহিস সালামরা এসেছেন। পৃথিবীতে যারা নেতৃত্ব এবং যোগ্যতার মধ্য দিয়ে পৃথিবীকে নেতৃত্ব করে দান করেছেন, পরিচালনা করেছেন, তারাই মূলত তাদের জায়গা থেকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমরা মনে করি এই সমাজের ছাত্ররা যদি সত্যিকার অর্থে শুধুমাত্র একাডেমিক দিক থেকে সফল নয়, বরং একাডেমিক সফলতার পাশাপাশি তারা যদি নৈতিকতা, দক্ষতা এবং পৃথিবীকে কম্পিট করার মতো, পৃথিবীকে চ্যালেঞ্জ করার মতো, পৃথিবীর যে অপমতবাদগুলো রয়েছে, মানবীয় মতাদর্শগুলো রয়েছে, যারা পৃথিবীতে শান্তির কথা বলে সকল অশান্তি সৃষ্টির মূলে কিরানক হিসেবে কাজ করে, তাদেরকে চ্যালেঞ্জ করে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু মানুষ প্রয়োজন। আর আমরা বিশ্বাস করি ছাত্র শিবিরের টোটাল কার্যক্রমের মধ্য দিয়ে ছাত্র শিবির সে মানুষ তৈরি করে। আমরা আপনাদেরকে সেই পথে, সেই মানুষ তৈরি হওয়ার দিকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় যে প্রশ্ন, বা শিবিরকে রক কাটা এবং গুপ্ত সংগঠন বলা হয় কেন? আচ্ছা, এই প্রশ্ন শুনে হাসি, এটা আমি সব জায়গায় ফিল করছি। এই প্রশ্নটা যখন কেউ করেন, আমি জানি না তিনি হেসে হেসে প্রশ্নটা লিখেন কিনা, কিন্তু প্রশ্নটা যখনই মাইকে বলা হয় বা পড়া হয়, তখন অডিয়েন্স থেকে একটা পক্ষ হেসে উঠেন। তাই এটার কারণ নিঃসন্দেহে আপনারা ভালো জানবেন। আমার কাছে যেটা মনে হয়, জার্মানির নাৎসি বাহিনীর যিনি হিটলারের প্রচার মন্ত্রী ছিলেন, ওনার নাম ছিল জোসেফ গোয়েবল, যদি আমি নামটা ভুল না করে থাকি। তো এই গোয়েবল একটা থিওরি রয়েছে। গোয়েবল থিওরি হচ্ছে যে মানুষ যখন একটা মিথ্যাকে বারবার রিপিট করবে অথবা একটা মিথ্যাকে কন্টিনিউয়াসলি প্রচার করে যাবে, তখন সমাজের একটা পক্ষের কাছে সেটা সত্য হিসেবে তাদের সাইকোলজি থেকে ইম্প্যাক্ট তৈরি করে এবং সেটা সত্য হিসেবে তাদের মাথায় সেট হতে থাকে। আর যারা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, তাদের মাঝে সে গোয়েবল থিওরিটা এক ধরনের কনফিউশন তৈরি করে, আসলে কোনটা সঠিক কোনটা রাইট, এ ধরনের একটা কনফিউশন তৈরি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার, মক্কার সকলেই আলামিন উপাধি দিয়েছিল। উনি বিশ্বস্ত, এই কথার সাথে কারো দ্বিমত ছিল না। তো মজার একটা ঘটনা ঘটলো, যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললো যে তুমি প্রকাশ্যে দাওয়াতি কাজ করো, মানুষের কাছে আমার মেসেজ তুমি পৌঁছে দাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পাদদেশে পাহাড়ের নিচে সবাইকে ডাকলেন। ডাকার পর তিনি সবার কাছে তাদের অ্যাটেনশনকে আগে ওনার দিকে নিয়ে আসলেন। বললেন, আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পিছনে এই মুহূর্তে শত্রুপক্ষ অপেক্ষা করছে, তোমরা পাহাড়ের এ পাশ থেকে কেউ শত্রুপক্ষকে দেখছো না, তোমরা এখানে যারা উপস্থিত আছো কারা কারা বিশ্বাস করবা যে পিছনে যারা আছে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে এবং তোমরা না দেখে আমার কথার উপরে ভিত্তি করে তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে? সেখানে যারা ছিল প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে নিয়েছে, আমরা না দেখলেও তোমার এই কথাকে বিশ্বাস করে নিচ্ছি। রিজন কি? রিজন হচ্ছে আমরা আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত হিসেবে তোমাকে দেখেছি। ওকে ফাইন, আমরা জীবনে কোনোদিন তোমাকে একটা লাইন, একটা শব্দ মিথ্যা কথা বলতে এখনো পর্যন্ত দেখিনি। আমরা আমাদের নিকট আত্মীয়র কাছে যে বস্তু আমানত রাখতে আমরা সন্দেহ পোষণ করি বা আমরা সিকিউর ফিল করি না, সে বস্তু, সেই সম্পদ তোমার কাছে আমানত রাখতে আমরা সিকিউর ফিল করি। এজন্য আমরা তোমাকে সমাজে আলামিন হিসেবে, বিশ্বস্ত হিসেবে ঘোষণা দিচ্ছি। ওকে, এখন মূল কথায় আসি, মূল দাওয়াতে আসি। মূল দাওয়াত হলো, তোমরা যে মিথ্যা খোদার ইবাদত করছো,
তোমরা তোমাদের নিজস্ব গড়া যে খোদা সমাজে প্রতিষ্ঠা করেছ এবং সেই খোদার বিধানের আলোকে সমাজে অন্যায় অশ্লীলতার যে প্রতিস্থাপন করেছ সেটাকে বাদ দিয়ে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে এবং রাসূল হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমি রিসালাত নিয়ে এসেছি এবং পরকাল সহ এই সবগুলো বিষয়কে তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এখন তোমরা কারা কারা আমার এই কথাকে বিশ্বাস করো? তখন একটা পক্ষ ছিল, যেহেতু আগের কথাগুলোকে বিশ্বাস করে নিয়েছি, আলামিন হিসেবে এই কথাটাকে বিশ্বাস করে নিলাম। আর একটা পক্ষ ছিল, তারা কনফিউশনে পড়ে গেল। তারা চিন্তা করলো আগের কথাটা তো ঠিকই ছিল, কিন্তু এখন হঠাৎ করে এমন কি মতবাদ সে নিয়ে আসলো, এই মতবাদের মাধ্যমে তো আমাদের এতদিনে যে অপকর্ম যা কিছু আছে এগুলো কিছু তো স্থায়ী করা যাবে না, সবকিছু তো নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম, কোনটাকে মেনে নিব। আর একটা পক্ষ ছিল, তারা সিদ্ধান্তই গ্রহণ করেছে তাদের জীবন চলে যাবে, সবকিছু চলে যাবে, কিন্তু তারা কখনো মোহাম্মদকে বিশ্বাস স্থাপন করবে না। আল্লাহ তাআলা এদেরকে বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, অর্থাৎ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। এরা উঠতে বসতে সব সময় মিথ্যার বলিগুলো এমন ভাবে উপস্থাপন করে মনে হয় সমাজে সেটাই সত্য। আমরা বিগত সময়ে খুনি হাসিনাকে দেখেছি, তিনি এমন ভাবে অভিনয় করতেন, এমন ভাবে কথা বলতেন। আবু সাইদকে আমরা সকলে প্রকাশ্যে দেখেছি মিডিয়ার মাধ্যমে আবু সাইদের বুকে পুলিশ গুলি চালাচ্ছে, অথচ হাসিনা সরকার থাকা অবস্থায় এটার একটা রিপোর্ট হয়েছিল, তদন্ত রিপোর্ট। সেখানে বলা হয়েছে আন্দোলনকারীরা আবু সাইদের বন্ধুরাই তাকে হত্যা করেছে, এবং সেটাই হচ্ছে হাসিনা এবং তার লেসপেন্সার যারা ছিল এরা সমাজে সেটা প্রচার করে বেরিয়েছে। এজন্য ছাত্র শিবিরকে যারা আদর্শিকভাবে মোকাবেলা করতে পারে না, তারা ছাত্র শিবিরের নামে এই মিথ্যা বয়ানগুলো বারবার করে সমাজের কাছে উপস্থাপন করে। এক্ষেত্রে একটা শ্রেণী তাদের কাজই হচ্ছে এটা করা, আর যারা জেনারেশন রয়েছে তাদের ভিতরে একটা কনফিউশন তৈরি করা। ছাত্র শিবিরকে আপনি দেখবেন না এখনো পর্যন্ত কেউ বলছে তারা দর্শনকারী। ছাত্র শিবিরকে কখনো দেখবেন না যে ছাত্র শিবির ইপটিজিং করেছে। ছাত্র শিবিরকে কখনো দেখতে পাবেন না যে তারা চাঁদাবাজি করছে, তারা টেন্ডারবাজি করছে, তারা টেম্পো স্ট্যান্ড দখল করছে। এরকম কোনো গালি ছাত্র শিবির পাবেন না। তাহলে কি পাবেন? পাবেন হচ্ছে আপনি এই যে রক কাটা, এরপরে পাবেন হচ্ছে আপনি গুপ্ত। এই যে বয়ানগুলো এগুলো প্রডিউস কোথায় থেকে হয় এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। যারা আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় হুমকি স্বরূপ, তারাই মূলত এই বয়ানগুলো বাংলাদেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে দেশ পার্শ্ববর্তী দেশ থেকে প্রডিউস করে। আর প্রডিউস করে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং এক শ্রেণীর মিডিয়া যারা বিগত সময়ে কালচারাল ফ্যাসিজম প্রতিস্থাপন করেছিল, তাদের মুখ দিয়ে বারবার রিপিট করে এই কথাগুলো হচ্ছে আমাদের ভিতরে একটা জেনারেশনের মধ্যে কনফিউশন তৈরি করে। এখন দেখুন, ছাত্র শিবির যদি রগই কাটতো তাহলে গত 1 বছর তো আমরা প্রকাশ্যে আছি, বাংলাদেশের এমন কোন অলিগলি খুঁজে পাওয়া যেত যেখানে একজন রক কাটা ব্যক্তি পাওয়া যেত না। অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করেন তাহলে এখানে প্রত্যেকটা অলিগলিতে, প্রত্যেকটা হলে, প্রত্যেকটা রুমে একজন রক কাটা পাওয়া যেত, কিন্তু সেটা কি পাওয়া গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের নামে মিথ্যা। আর গুপ্ত বলা হয়, দেখুন এত বড় একটা প্রোগ্রাম প্রকাশ্যে হচ্ছে, এরপরে গুপ্ত। ছাত্র শিবির গত জুলাই এবং 5ই আগস্টের মানে 5ই আগস্টের শুধু পরে না, আপনি ছাত্র শিবির ওয়েবসাইটকে ভিজিট করুন, আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেটা দেখুন, আমাদের নিজস্ব প্ল্যাটফর্মগুলো আপনারা চেক করুন, সেখানে দেখতে পাবেন যে ছাত্র শিবির 77 সাল থেকে আজকের দিন পর্যন্ত যত জুলুম নির্যাতন যত কিছু গিয়েছে, 1 সেকেন্ড একটা মুহূর্তের জন্য ছাত্র শিবিরের কাজ কখনো বন্ধ ছিল না। তাহলে 5ই আগস্টের পরে এই গুপ্ত বয়ান কেন আসলো? কারণ ছাত্র শিবির আদর্শিক যে প্রসারতা, আদর্শিক যে শক্তি, এটা পৃথিবীর কোনো মতবাদ দিয়ে, পৃথিবী অমুক ভাইয়ের মতবাদ, অমুক তত্ত্ব, অমুকের সৈনিকের মতবাদ দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করা যায় না। এজন্যই তারা আমাদের বিরুদ্ধে এই বিষয়গুলি নিয়ে আসে। আরেকটা পয়েন্ট একটু খেয়াল করেন, আমরা দেখেছি একটি ছাত্র সংগঠন প্রধান সভাপতি তিনি সকলের সামনে প্রকাশ্যে মিডিয়ার সামনে তার সেক্রেটারিকে বলছে, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই বিষয়টা কে করেছে, তখন তিনি তার সেক্রেটারিকে শিখিয়ে দিচ্ছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও। দেখেছেন আপনারা? আপনারা কি এরপরে কোনোদিন কোনো মিডিয়াতে দেখেছেন যে সেই সভাপতিকে রিপিট করে কোশ্চেন করছে যে কেন দায় দিয়ে দাও এটা করছেন? অথবা তাদের কোনো নেতাকর্মীকে কোনো সাংবাদিক বারবার রিপিট করে এই কোশ্চেন করছে যে কেন দায় দিয়ে দাও এটা বলেছেন? অথচ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যদি এটা বলতো, এখন না, আজ থেকে 100 বছর পর যার জন্ম হইতো তাকেও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা সাক্ষাৎকারে, প্রত্যেকটা টকশোতে জিজ্ঞেস করতো যে আপনার কেন্দ্রীয় সভাপতি তো বলছে দায় দিয়ে দেওয়া, কেন আপনারা এই দায় দেওয়ার রাজনীতি শুরু করেছেন? তাহলে এটা হচ্ছে বাংলাদেশ, এটা হলো আমাদের বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, এবং এটাই হলো তথাকথিত বস্তা পচা এবং নোংরা রাজনীতির
একটা উচ্ছিষ্ট। আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, এবং আপনারা আপনাদের সচেতনতার মধ্য দিয়ে বাংলাদেশকে অবজার্ভ করবেন, প্রতিটি মানুষকে অবজার্ভ করবেন, সত্যকে খুঁজে নেবেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মানে যা দেখে তা বিশ্বাস করে না, তারা বুঝে শুনে তারা সেটাকে স্টাডি করে, রিসার্চ করে, এরপরে সেটার উপর বিশ্বাস স্থাপন করবে এবং সত্যকে তারা খুঁজে নেবে ইনশাআল্লাহ।